যেখানে নিজের বলতে কিছু থাকে না, সেখান থেকে চলে যাওয়াটাই আমার মনে হয় সবথেকে উত্তম কাজ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদিও বা অসুস্থ কারণ ৩ দিন বেশ জ্বর ছিল। তো জ্বরের পর আসলে শরীরটা কেমন থাকে যারা এটার ভুক্তভোগী তারা অবশ্যই বুঝতে পারবেন। আর জ্বরটা তো এখন আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। এই আসছে, এই যাচ্ছে। তবে ৩ দিন একটানা জ্বর ছিল। তো জ্বরের সাথে, সাথে শরীর ব্যথা, মাথা ব্যথা এগুলো তো থাকবেই। তো ভিডিওটা ১১টা থেকেই শুরু করেছি। সকালে নাস্তা বানিয়েছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। দুপুরে রান্নাবান্নাটাও সেরে নিয়েছি। যেহেতু একা হাতেই পুরো সংসারটা সামলাতে হয় তো সবকিছু একটু হিসাব করে আসলে ম্যানেজ করতে হয়। ইদানিং আর পেরে উঠছি না। শরীরটা এত বেশি ক্লান্ত হয়ে যাচ্ছে দিন, দিন। যদিও বা আসলে এখন পর্যন্ত শরীর ভারী হওয়ার মতো এখনো কোনো পরিস্থিতি হয়নি। তারপরও কেন জানি না মনে হচ্ছে যে আমার গায়ে হাত পা বা শরীরে কোনো বল নেই। আমি আস্তে, আস্তে সব শক্তি হারিয়ে ফেলছি। অনেকেই বলে যে মা ছাড়া নাকি মা হওয়া কঠিন। কিন্তু আমি বলি যে অসম্ভব কিছুই না। হাজারো মা আছে তারপরও মেয়েরা মা ছাড়াই মা হচ্ছেন। তো যাই হোক মেয়েরা আসলে কষ্ট পেলে দেখা যাচ্ছে বাবার বাড়ি গিয়ে ২ দিন থাকে, রেস্ট করে। একটু শান্তির জন্য বা মারা আসে মেয়ের সংসারে কিছু কাজকর্ম করে দিয়ে মেয়েকে হেল্প করার জন্য। কিন্তু আমি এমন একটা পারসন মাঝে মধ্যে চিন্তা করি যিনি আছেন ইনি কি আমার নিজের মা নাকি সৎ মা? সৎ মারাও হয়তো এমন করে না যেহেতু সৎ মাও ছিল, উনার সাথেও থেকেছি। তো সবকিছু মিলায় মনে হয় যে আমি হয়তোবা উনার নিজের মেয়ে না এইজন্যই আমার সাথে এরকম করে। তো একটা মা কিভাবে পারে এটা কখনোই বুঝে উঠতে পারি না। মাঝে মধ্যে এই জিনিসগুলো অনেক বেশি ভাবায়, মাঝে মধ্যে খুব বেশি কান্নাও পায়। আর বর্তমান যেই পরিস্থিতি একটু শান্তির আশায় আসলে মানুষের ধারে, ধারে ঘুরে বেড়াচ্ছি। আপনাদের ভাইয়াকে প্রতিনিয়ত বলছি, "আর যাই হোক অন্তত আমাকে একটু মানসিক শান্তি দাও। অন্তত আমাকে আ আমি সবকিছু ম্যানেজ করে নিবো, আমি সবকিছু মেনে নিবো। কিন্তু মানসিক শান্তিটা চাই, সেটা যদি না দিতে পারো বলে দাও, আমি কোথাও চলে যাবো।" যাই হোক এবার চলে আসি ভিডিওর মূল কথায়। তো একদিকে তো সতীনের কথাটা আছেই সেটা নিয়ে আসলে দেখা যাচ্ছে প্রায় সময় ঝামেলা অশান্তি লেগেই থাকছে। তো বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের ভাইয়ের সাথে চুপচাপ থাকারই চেষ্টা করছি। অন্যদিকে আমার জা আর ভাসুর আসবে। তো ঈদের পরে উনারা এখানে থাকার জন্য আসবে। তো আমি এখন চিন্তা করতে পারছি না যে বাসায় হচ্ছে ৩ টা রুম। আমার শ্বশুর যেহেতু দোকান নিয়েছে উনার মেশিনপত্র সবকিছু হচ্ছে নিয়ে যাবে। তো ওই রুমটাই ভেবেছিলাম যে সতীন থাকবে। এখন যদি ভাসুর এবং জা আসে ওরা কোথায় থাকবে? ওই চিন্তা করে এখন মনে হচ্ছে যে না আমারই বাসাটা ছেড়ে দিতে হবে। যেখানে আসলে আমার কিছুই নাই সংসারটাকে আমি আমার বলে আসলে গুছিয়ে নিয়েছিলাম। আমার মনের মতো করে থাকার উপযোগী করে নিয়েছিলাম। কিন্তু সেইখানে যেহেতু আসলে ভাগাভাগির একটা পর্যায়ে চলে এসেছে তো সেখানে চাইলেও আমি আমার মন মতো কোনো কিছু করতে পারবো না। দেখা যাচ্ছে এখন রান্নাঘরে কাজ করি নিজের মতো তখন ২-৩ জনের মানে ঠেলাঠেলি থাকবে তখন ওটা চাইলেও আর নিজের করে রাখতে পারবো না। তো এইসবের মধ্যে দিয়ে মনে হচ্ছে যে না আমার এখান থেকে চলে যাওয়া উচিত। তো যাবো যে তারও আসলে কোনো উপায় নেই। আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম যাতে কোনো কিছু ব্যবস্থা করে হলেও যাতে আমাকে ঈদের সময় দিয়ে আসে। আর দিয়ে যে আসবে যেহেতু ওনার ফোন আমি বর্তমানে ভিডিও বানাই এই ফোন দিয়ে। তো একটা ফোন আমার ইমার্জেন্সি আসলে খুবই দরকার। তাহলেই দেখা যাচ্ছে আমি ওখানে যেতে পারবো। অন্তত আপনাদের সাথে তো ভিডিও শেয়ার করতে পারবো। এবং কিছুটা ইনকামের আশায় আসলে এখন আমার ভিডিও ধরে রাখতে হবে আর ভিডিও দিয়েই যেতে হবে। ওখানে আমার শাশুড়ি থাকে আর আমার বড় ভাসুরের হচ্ছে ২ টা ছেলে-মেয়ে থাকে। তো সেখানে না হয় আমি আমার ছেলেকে নিয়ে যাবো। আবারও চিন্তা হচ্ছে আমার বড় ছেলেটার জন্য। সে যেহেতু এখানে থাকে ওকে চাইলেও এখান থেকে সরাতে পারবো না। তো সব দিক চিন্তা করে আমি আসলে কুল কিনারা খুঁজে পাচ্ছি না। তো আপনারা আমাকে একটু জানাবেন তো আমি এই মুহূর্তে কি করব? সবকিছু চাইলেও কিন্তু হাসিমুখে মেনে নেওয়া সম্ভব না। যদিও বা একটা অশান্তি মেনে নিয়েছিলাম, এখন আবার আরেকটা অশান্তি ঘাড়ে এসে চাপবে। তো ওই যে বলে না মরার উপর খাঁড়ার গা, এরকম একটা অবস্থা বর্তমানে আমার। তো যাই হোক তারপরও চেষ্টা করছি যতদিন আছি এই সংসারে ততদিন সংসারটাকে গোছগাছ করে রাখার জন্য। আর সেটার জন্যই প্রতিদিন অনিয়মিত আসলে খেটে যাই। দেখতেই পাচ্ছেন রুমে কিন্তু আমার মা এদিকে শ্বশুর। তারপরও একটাবার একটা মানুষ বলে না যে একটু কাজ কম কর। কাজ তো আসলে করতে গেলে শরীর তো নাড়াতেই হবে। যেটা এখন আর আমার জন্য আসলে সম্ভব হয়ে উঠছে না। আমি পারছি না। আপনারা হয়তো আজকে আমার ভয়েস শুনে বুঝতে পারছেন। ভয়েসটা দিতেও অনেক বেশি কষ্ট হচ্ছে। কেন জানি না গলাটা কথা বের হচ্ছে না। প্রতিবার চেষ্টা করি আপনাদের সাথে একদম ফুরফুরে একটা মেজাজে স্পিড নিয়ে ভয়েস ওভার করার জন্য। কিন্তু আজকে আর সেটা পেরে উঠছি না।
তো অসুস্থতা থেকেছি ঠিকই, অসুস্থ ছিলাম। তারপরও রান্না-বান্না, সংসারের কাজ-কাম সবই করেছি। কোনো কিছুই থেমে নেই। কিন্তু এই যে ভিডিও করতে পারিনি কারণ আমার ট্রাইপডটা ভেঙে ফেলেছে। ভেঙে গেছে যেহেতু অনেকদিন হয়ে গেছে। আর আমার ফোনটাও কেন জানি না এডিট করতে গেলে অনেক বেশি হ্যাং মারে। মানে কাজ করতে চায় না। তো সবকিছু মিলায় আমি একটা পেরেশানিতে আছি। যখন ভাবি আসলে কোনো কিছু করে একটা কিছু করব তখনই আমার সেই পথটা আসলে বন্ধ হয়ে যায়। এটা কার সাথে হয় আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন নাকি আমার সাথেই হয়? আমি তো আসলে শুরু থেকেই কপাল পোড়া যে কাজটা করতে যাই সেটা কখনোই সুস্থভাবে হবে না। সেটা করতে গেলে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তারপর ওই কাজটা করতে হবে। তো যাই হোক এদিকে আপনাদের সাথে কথা বলতে আমি কিন্তু ওই যে হাতের যে কাজগুলা থাকে সেগুলাই করে নিচ্ছিলাম। এদিকে থালাবাটিগুলা কিছু আগের ধোয়া ছিল সেইগুলা র‍্যাকের মধ্যে রেখে বাকিগুলা হচ্ছে ধুয়ে নিয়েছি। আর এই চুলাটা অনেকদিন ধরে কিন্তু ক্লিন করা হচ্ছিল না। তো ভাবলাম আজকে একটু ভালোভাবে ক্লিন করে নেই। যেহেতু আমার বাসায় আসলে ছুরি বলেন, চাকু বলেন এগুলা খুব কম ইউজ হয়। তো মাঝে মধ্যে যেহেতু একটা আছে ওটার উপর দিয়ে অনেক বেশি ধকল যায়। তো এটা মাঝে মধ্যে খুঁজে পাই না সেই কারণে আর করা হচ্ছিল না। তা আজকে হাতে একটু সময় আছে ভাবলাম যে এই কাজগুলা করে নেই। যেহেতু আমার আজকের ভিডিওটা ১১টা থেকে ১টার মধ্যে আসলে সীমাবদ্ধ ছিল। তো এইটুক সময় যে যা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদিও বা আসলে কাজ করতে ২ ঘন্টা সময় লাগে না। তারপরও যেহেতু এখন বুঝতেই পারছেন একটু করে সবকিছু করি। তো একটু সময় তো লেগেই যায়। তো এদিকে এই যে দেখেন একটা চাকুর সাহায্যে আমি আলতো করে কিন্তু এই যে যেই ময়লাগুলা বসে গেছে সেইগুলা উঠিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি হালকা হাতে করছি। যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু একদম ঘষা দেওয়ার সাথেই উঠে যায়। এত একটা সমস্যা হয় না। কিন্তু আমি যেহেতু ভিজিয়ে রাখিনি মানে যখন তখন করতেছি সেই কারণে একটু ঘষতে হচ্ছে। তো এতে করে কিন্তু কোনো দাগ পড়ার কোনো সম্ভাবনা নেই। তবে এই যে হলুদ দাগের মাঝখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি এই ছুরিটা দিয়ে ঘষাঘষি করি, তাহলে কিন্তু দাগ পড়ে যাবে। অন্য জায়গায় কিন্তু দাগ পড়ে না। তো যাই হোক চুলার আশেপাশে জায়গাটাও ক্লিন করে নিচ্ছি। যেহেতু ৩ দিন ধরে আসলে আমি ক্লিন করতে পারিনি। কারণ অনেক বেশি তেল চিটচিটে হয়ে আছে। আর রান্নাঘর কেন জানি না মেসি থাকলে আমার ভালো লাগে না। বেডরুম নোংরা থাকলেও আমি ঘুমাতে পারি। কিন্তু রান্নাঘর নোংরা থাকলে কেন জানি না আমার সহ্য হয় না। এখন অনেকে বলবেন বেডরুম কেন নোংরা থাকলে আপনি কিভাবে ঘুমান? যেহেতু ছোট বাচ্চা থাকে আর ছোট বাচ্চার মায়েরাই একমাত্র জানে যে একটা রুম কতবার গোছাতে হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে মেজাজ গরম করে ওর মধ্যেই থাকতে হয়। তো একটা সময় অভ্যাস হয়ে যায়। তো যেহেতু আমার পরপর ২ টা বাচ্চা আসলে মানুষ করেছি। তো সবসময় দেখা যাচ্ছে রুমটা অগোছালোই থাকে। কোনো সময় আমি গুছিয়ে রাখতে পারিনি। যখন আলনাটা গুছাচ্ছিলাম তখন আপনারা খেয়াল করেছেন ও কিন্তু বিছানার চাদরটা তুলে ফেলেছিল। আমি আবার কিন্তু গুছিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে বারবারই করতে হয়। আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই এই কাজগুলা বারবার করেই করতে হয়। আর রান্নাঘরটা দেখা যাচ্ছে যে একবার ক্লিন করলে ২-৩ দিন কিন্তু অনায়াসেই চলে যায়। আর আমার যেহেতু লোক সংখ্যা বেশি রান্নাটাও ৩ বার করা হয় তো বুঝতেই পারছেন রান্নাঘরের উপর একটু চাপ যায়। তো যাই হোক ওভারঅল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে কিন্তু জানিয়ে দিবেন। আসলে ওই যে ট্রাইপড নাই সেই সাথে ফোনের এই অবস্থা অনেক কিছু আসলে শুট করলেও দেখা যাচ্ছে যে একটা সময় ফোনটা হ্যাং হয়ে আছে আর শুট হয়নি। তো তখন আসলে মেজাজটা অনেক বেশি খারাপ হয় আর খারাপও লাগে কি করব এভাবেই চলতে হবে। তো দেখি কয়দিন চলা যায়। আল্লাহ যদি একটু রহম করে যদি এখান থেকে কোনো কিছু ইনকাম করতে পারি তাহলে হয়তোবা আস্তে করে নিতে পারবো। অনেকেই বলেছেন যাতে YouTube পেমেন্ট পেয়ে আমি একটা ফোন কিনে নেই। আসলে এটা সম্ভব না যেহেতু আপনারা জানেন আপনাদের সাথে সবকিছুই শেয়ার করেছি। আরও ৩ টা কিস্তি আছে। তো ৩ টা কিস্তি দেওয়ার পর কিন্তু আমি যদি YouTube থেকে কোনো টাকা পাই, সেটা দিয়ে আমি হয়তোবা কিছু একটা করতে পারবো। অনেকেই বিজনেসের কথা জিজ্ঞেস করছেন। এখন আর বিজনেসটা নাই কারণ পুঁজির জন্যই বন্ধ করে দিয়েছি। কারণ লাস্ট আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন ডাক্তারের কাছে যাওয়ার জন্য ওই পুঁজিটাই আমার ছিল সেটাই আসলে খরচ করতে হয়েছে। এখন পর্যন্ত আপনাদের ভাইয়া বা আমার ফ্যামিলির একটা মানুষও আমার পিছনে ৳১ খরচ করে নাই। তাহলে বুঝতেই পারছেন আমি কি অবস্থায় দিন কাটাচ্ছি। যেই মানুষটা ৩ বেলা খেয়ে পরে বাঁচতে পারে আমার মনে হয় সেই মানুষটা কখনোই আসলে অসুস্থ হতে পারে না। তো খাবার কি জিনিস আসলে রুচিমতো তো খেতেই পারি না। খাবার নিয়ে বসলেও সেই খাবারটা আসলে গলা দিয়ে নামে না। তো অন্য কিছু যে খাবো সেই উপায়টাও হয় না। কারণ আনার মতো পরিস্থিতি নাই বা কেউ এনেও দিবে না। যদি বা খিদার ঠেলায় আসলে দেখা যায় যে সহ্য না করতে আসলে মারাও যায়। তারপরেও কেউ বলবে না যে কিছু এনে দেই খা। তো এই জিনিসটা আসলে মাঝে মধ্যে অনেক বেশি কষ্ট দেয়। তাহলে এই লোকজনের মধ্যে থেকে কি করব? সেই একা দূরে থাকাই আমার মনে হয় যে অনেক বেশি উত্তম।
তো এদিকে হচ্ছে পুরো রান্নাঘরটা ক্লিন করে এখন মেঝেটাও একটু ভালোভাবে মুছে আমি একটু মুছে নিচ্ছি। যদিও বা আসলে আমার এখন কষ্ট হয় এই কাজগুলা করতে, তারপরও আসলে ভালোবেসেই করি, কি করব, করতে তো হবেই। তো যাই হোক, এই কাজটা করার পর আমি হচ্ছে নিচে ময়লা ফেলাতে যাব। তো ময়লা মানে ফেলে এসে তারপর হচ্ছে আমি কিন্তু গোসল করে নিয়েছিলাম। আর ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছার পর্বটা আজকে আপনাদের সাথে শেয়ার করিনি। জাস্ট এই রান্নাঘর মোছাটাই শেয়ার করলাম। কারণ নইলেও ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর অনেকেই আছেন এত বড় ভিডিও দেখতে পছন্দ করেন না। আর আমার প্রিয় ভালোবাসার আপুরা একটু কষ্ট করে আমার আজকের ভিডিওটা দেখে যাবেন। যদিও বা ভিডিওটা ১২ মিনিটের হয়ে গেছে। এই যে নিচে ময়লা ফেলাতে এসেছি। এদিকে আমার শ্বশুর, আমার ছেলে আর আমার মা চলে যাচ্ছেন দোকানে। আমাদের নতুন একটা দোকান নেওয়া হয়েছে। ওইটা হচ্ছে শ্বশুরের দোকান, টেলারিং এর দোকান থাকবেন। আর ওই দোকান দিলেও আসলে কোনো লাভ নেই, কারণ শ্বশুর আমাদের সংসারে কোনো প্রকারই খরচ করেন না। তো এর মধ্যে কিন্তু রোদ উজ্জ্বল আকাশ ছিল, এর মধ্যে ঝুম বৃষ্টি। তো আমি গোসল সেরে তারপর হচ্ছে অনেক বেশি চিল্লাচিল্লি শুনতে পাই। তো উপরতলায় হচ্ছে ছোট একটা বেবি থাকে, মানে একটা ফ্যামিলি থাকে, ছোট একটা বাচ্চা আছে। যেহেতু বৃষ্টি আসছিল, ওর মা ছাদে দৌড়ে গেছে জামা কাপড় আনার জন্য, আর ও ভিতর থেকে লক লাগিয়ে দিয়েছে। তো ছোট বাচ্চার মা যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন। আমার মনে হয় প্রতিটা বাচ্চার মাই এ ধরনের মানে বিপদের সম্মুখীন হয়েছেন, যেটা আমিও হয়েছিলাম। তো উনি হচ্ছে ওনার ছেলেকে ডাকতেছিল। আমরা অনেক ডেকেছি। তো আস্তে, আস্তে কিন্তু বাসাতে পুরো লোকে ভর্তি হয়ে যাচ্ছে। আগে এত মানুষ ছিল না। আমরা ৩-৪ জন মিলে বাচ্চাটাকে ডাকছিলাম যে, "দরজাটা খোলার চেষ্টা করো।" কিন্তু যেহেতু ছোট বাচ্চা, লক কিভাবে খুলবে সেটা বুঝে উঠতে পারছিল না। অবশেষে হচ্ছে এই যে গ্রিল কেটে তারপর হচ্ছে বাচ্চাটাকে বের করা হয়। এই যে দেখেন লোকের অবস্থা। তো আমি ছাদ থেকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম যে ওপাশ থেকে যদি একটু জায়গা না থাকতো তাহলে বাচ্চাটার যে কী হতো আল্লাহই জানে। আর এমন একটা বাসা, কোনো জায়গা থেকে যে মানুষ একটু ঢুকবে সেই ব্যবস্থা নাই। তো এই যে দেখেন, এই যে গ্রিল কেটে তারপর হচ্ছে ঢোকা হয়েছে। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার চ্যানেলের লিংকটা শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।